জায়ান লিয়ানার রুম থেকে দরজা খুলে বেরিয়ে আসে। তার মুখে কোনো শব্দ নেই, কিন্তু চোখ যেন দাবানলের আগুন। সে সোজা হেঁটে যায় নিজের রুমে, দরজা ধপ করে বন্ধ করে দেয়। সে শরীর রাগে ও চাপে শিরা ফুলে উঠেছে। এক মুহূর্ত দাঁড়িয়ে নিজেকে ঠান্ডা রাখার চেষ্টা করে, কিন্তু ভেতরে ভেতরে সে এক দমকা ঝড়, একটা মহা নীরবতা ঘর জুড়ে। শুধু তার গলা থেকে বেরিয়ে আসা অদ্ভুত গর্জনের মতো শব্দ। তারপর ভাইরাল নিউজগুলো দেখা শেষ। হঠাৎ করে টেবিলে রাখা নিজের পার্সোনাল ল্যাপটপ চালু করে, চোখ সরু করে টাইপ করতে থাকে। তারপর জায়ান ইয়ারপিসে বলে, নেট গ্রিডে কানেক্টেড করো, স্যাটেলাইট লাইন সহ। তারপর টাইপ করতে থাকে, অ্যাকশন ন্যাশনাল ক্লিন আপ মোড, টার্গেট লিয়ানা প্লাস জায়ান, রাস্তার আপত্তিকর ভিডিও, স্কোপ অল সোশ্যাল মিডিয়া প্লাস নিউজ চ্যানেল, প্রায়োরিটি ক্রিটিক্যাল, ফেসবুক, ইউটিউব, টিকটক ভিডিও মুছে ফেলা হচ্ছে। স্ক্রিনে ভেসে ওঠে কন্টেন্ট রিমুভ ডিউ টু ভায়োলেশন। টিভি চ্যানেলগুলো নিউজ পড়ার মাঝে উপস্থাপক থেমে যায়। পর্দা কালো, ভেসে ওঠে ওয়ার্নিং, ন্যাশনাল সাইবার অর্ডার, নিউজ পোর্টাল আর্টিকেল মুছে গেছে। লিঙ্কে গেলে দেখা যায় ইরো 404 কন্টেন্ট মিসিং। গুজব ছড়ানো পেজগুলো হঠাৎ করেই তাদের পেজ ডিজেবল হয়ে যায়। এরপর জায়ান একটি বিশেষ নম্বরে কল করে। লাইন সিকিউর তো? যে ভিডিওগুলো ভাইরাল হয়েছে সোশ্যাল ট্যাগ করো, কোথা থেকে ছড়িয়েছে জানতে হবে। জেনিউ24 ছোট হলেও সাহস কম না, চ্যানেলটা বন্ধ করে দাও স্থায়ীভাবে। ভিডিও কোথা থেকে আপলোড হয়েছিল, প্রয়োজনে তাকে। জায়ান ঠান্ডা গলায় বলে, ডিজিটাল দুনিয়া থেকে তো সরাও, দরকার পড়লে পৃথিবী থেকেও সরাও। কল রেখে জায়ান ধীরে ধীরে আয়নার সামনে এসে দাঁড়ায়, নিজের চোখে চোখ রাখে। আমি যার অনুভূতিকে স্পর্শ করতে চাই, আর কেউ যদি তার সম্মান নিয়ে খেলে, তবে আমি সব আগুনে পুড়িয়ে দেব। আয়নায় ভেসে ওঠে তার রক্তলাল চোখ। সারাদিন কেটে গেল, কিন্তু লিয়ানা তার রুমের দরজা একবারও খুলল না। জানালার পর্দা নিচে নামানো, আলো জ্বলছে না, যেন রুমটাও তার মতো নিস্তব্ধ হয়ে গেছে। নিচতলায় একবার দুবার নয়, অনেকবার রুকসানা খান হাঁক দিয়েছেন। দরজার বাইরে দাঁড়িয়ে গলা ছেড়ে বলেছেন, কিন্তু ভেতর থেকে কোনো সাড়া আসেনি। রাগে দুঃখে রুকসানা খান একসময় ফিরে গেছেন, চোখে জল, ঠোঁটে চাপা অভিমান। মেয়েটা একসময় কতটা প্রাণবন্ত ছিল, আর আজ একটুখানি ডাকেও সাড়া দেয় না। মাইসা আরিশা অনেকবার তাদের লিউ আপুকে ডাকতে আসবে ভেবেও জায়ান ভাইয়ের ভয়ে আর এপাশে পা রাখতে পারেনি। দোতলায় পশ্চিম দিকে সিঁড়ি ঘেঁষে শেষের দুটো রুম, একটা লিয়ানার আর একটা জায়ানের। এর আগের রুমে থাকে রিহান, তার পরেরগুলোতে মাইসা আরিশা, আর পাশের দিকে লাইনে সিঁড়ির পূর্ব পাশ জুড়ে কর্তাদের ঘর, সোলেমান খান, ফাহিম খান, রেজাউল খানের রাজকীয় রুমগুলো। ঘরের ভেতরে কথা নেই, করিডোরে কেউ হাঁটে না, ছাদ থেকে ঝুলে থাকা বাতিটাও কেমন নিস্তেজ মনে হচ্ছে আজ। এই নিস্তব্ধতা, এই চাপা গুমোট পরিবেশ, এ যেন এক ঘূর্ণিঝড় আসার আগের ভয়াল নিস্তব্ধতা। জায়ান ধীরে ধীরে নিজের রুমের দরজা খুলে বেরিয়ে এলো। মুখটা যেন পাথরের মতো নিরাবেগ, তবুও এক মুহূর্তের জন্য চোখটা ঘুরে গেল লিয়ানার রুমের দিকে। কিছু বলল না, কিছু ভাবলো কিনা তা বোঝা গেল না। পরক্ষণেই মুখ ঘুরিয়ে নিল। চোরা একটা ক্ষোভ যেন কাঁধ বেয়ে নেমে যাচ্ছে। ধীর পায়ে সে সিঁড়ি বেয়ে নিচে নামতে লাগলো। ডাইনিং স্পেস ফাঁকা, কারো পদচারণ নেই, নেই কোনো শব্দ। বাড়ির বাতাস কেমন থমকে আছে, জানালার পর্দাগুলো যেন নিঃশব্দে কাঁপছে। জায়ান ফ্রিজ খুলল, ঠান্ডা পানির বোতল টেনে নিল, বের করে এক টানে বোতল ঠোঁটে তুলে ঢক ঢক শব্দে গলা দিয়ে নামিয়ে নিতে লাগলো। প্রতিটা ঢোক যেন আগুন নেভানোর প্রচেষ্টা। আর ঠিক তখনই মেন গেটের সঙ্গে সঙ্গেই ঢুকে পড়ে তিনটে কালো রঙের গাড়ি। খান বাড়ির গেট এক ঝাঁক নিরাপত্তার মধ্যে খুলে গিয়েছে।
চোখ রাঙানো বিশালতা নিয়ে ভেতরে ঢুকে পড়েছেন খান পরিবারের 3 কর্তা। প্রথমেই গাড়ি থেকে তেজি পায়ে নেমে এলেন সোলেমান খান। মুখে জ্বালা, চোখে ঘূর্ণিঝড়। সদর দরজা দিয়ে ঢুকতে না ঢুকতেই তিনি হুঙ্কার দিয়ে উঠলেন। জায়ান, জায়ান, জায়ান। তার পেছন পেছন একটু দূরে এসে দাঁড়ালেন ফাহিম খান আর রেজাউল খান। চোখে মুখে গম্ভীরতা আর উদ্বেগ। সোলেমান খানের গর্জন শুধু দেওয়ালেই নয়, পুরো বাড়ির স্তব্ধতাকেই কাঁপিয়ে দিল। উপরে দোতলায় থাকা দাদি, নাফিসা খান, রুকসানা খান, শারমিন খান আর বাকি সবাই, আরিশা, মাইশা, রিহান, একে একে ভয়ে উদ্বেগে নিচে নামতে শুরু করলো। তাদের চেহারায় আতঙ্ক স্পষ্ট। কে জানে কি ঝড় নামছে। আর দোতলার পশ্চিম দিকে সিঁড়ির মাথায় দাঁড়িয়ে লিয়ানা। শব্দ শুনে দরজা খুলে দাঁড়িয়েছে। চোখ বড় বড় করে তাকিয়ে আছে নিচে চিৎকার আর হট্টগোলের উৎসের দিকে। ডাইনিং এর নিস্তব্ধতা আচমকা ছিঁড়ে টুকরো টুকরো হয়ে যায়। সোলেমান খান এক ঝড়ের বেগে ভেতরে ঢুকে পড়লেন। চোখে আগুন, কপালে শিরা টান টান। জায়ান ঠিক তখনই সোজা হয়ে দাঁড়ালো, বোতলের শেষ পানিটুকু গিলে মুখটা মুছে নিচ্ছিল। কিন্তু ঠিক তখনই ঠাস একটা তীব্র থাপ্পড়। জায়ানের মুখ একপাশ হয়ে যায়, ঠোঁট ফেটে রক্ত বের হয়। কিন্তু সেই রক্ত মোছার আগেই জায়ান হেসে ওঠে, ঠোঁট বাঁকিয়ে, ঠাট্টার হাসি। একটা অস্বাভাবিক জোরালো থাপ্পড়। ঘরের বাতাস থেমে যায়। 1 সেকেন্ডের জন্য যেন পুরো বাড়িটা স্তব্ধ। সলেমান, দাদি চিৎকার করে উঠলেন কাঁপা কণ্ঠে। কি করছিস তুই? ও তোর ছেলে। নাফিসা খান কিছু বলতে যাবেন, কিন্তু তার আগে সোলেমান খান হাত তুলে চোখের ইশারায় থামিয়ে দেন তাকে। তার চোখে এমন গম্ভীরতা, এমন আগুন যে এক মুহূর্তেই সবাই স্তব্ধ হয়ে যায়। রিহান ফিসফিস করে পাশে থাকা আরিশাকে বলে ওঠে, আজকে বাড়িতে এক ভয়ানক দুর্যোগ নামছে। তার গলায় স্পষ্ট আতঙ্ক। আর তখনই দোতলা সিঁড়ি পাশ থেকে ধীরে ধীরে নামতে শুরু করে লিয়ানা। তার চোখে বিস্ফারিত, ঠোঁটের ওপর হাত চেপে রেখেছে। ভয়ে সিঁড়ি বেয়ে নামতে নামতেই তার গলা বুঝে আসে। ঘরের এক প্রান্তে দাঁড়িয়ে ফাহিম খান আর রেজাউল খান কিছু বলতে চেয়েও থেমে যান। এই মুহূর্তে সোলেমানের রোষ থেকে কেউ নিরাপদ নয়, তা সবাই বুঝে গেছে। ঘরের বাতাস ভারী হয়ে ওঠে। এটা শুধু পারিবারিক দ্বন্দ্ব নয়, এ যেন এক রাজ্য দখলের অদৃশ্য যুদ্ধের শুরু। তোমার কি লজ্জা শরম বলতে কিছু নেই? নির্লজ্জের মতো রাস্তায় তামাশা করে আমার নাম ডুবিয়ে দিয়ে এসেছো। ছে! জায়ান এক আঙুল দিয়ে ঠোঁটের রক্ত মোছে তাচ্ছিল্য হেসে বলে, না, আমার কোনো শরম টরম নেই। অ্যাকচুয়ালি আমার কোনো শরমই নেই। তারপর একটু থেমে গম্ভীর গলায় বলল, আর শরম তো আপনারও নেই। থাকলে কি আর আমি এই দুনিয়াতে আসতাম, মিস্টার সলমান খান? ছেলের এমন কথা শুনে রক্তে আগুন ধরে গেল সোলেমান খানের। তিনি আবারও ছুটে এলেন, আরও এক থাপ্পড় মারতে উদ্যত। ঠিক তখনই প্লিজ বড় আপু। কাপা গলায় জায়ানের সামনে এসে দাঁড়ায় লিয়ানা। ভয়ে চোখ বড় বড়, মুখে অপরাধ বোধ। জায়ান ভাইয়ের কোনো দোষ নেই, সব দোষ আমার। আমারই উচিত হয়নি কলেজ ফাংশনে যাওয়া, ভুল আমি করেছি। সবাই স্তব্ধ। জায়ান হতবাক। সে কি ঠিক দেখছে? এই মেয়ে তার হয়ে ওকালতি করতে এসেছে। তারপর মুখে বাঁকা হাসি নিয়ে বলল, আহা, তুই এখানে এলি কেন? নিজের রুমে যা, গো নো। কিন্তু লিয়ানা নড়ল না, তাকিয়ে থাকলো সোজা সোলেমানের চোখে। সোলেমান খান ক্ষিপ্ত হয়ে বললেন, কাকে কি বলবো আমি? বাড়ির সব কটা এক লাইনে। পুরো দেশের মিডিয়া এখন ব্যাপারটা হেডলাইন করে দিয়েছে। ইজ্জত অহিত্য বলে আর কিছু রইল না। হঠাৎ হালকা এক খ্যাপাটে হাসি দিয়ে জায়ান বলল, হোয়াট? কিসের নিউজ? ওই নিউজ দেখতে চাই আমিও। এই রিহান, ভিডিওটা অন করতো। রিহান একটু দ্বিধা নিয়ে রিমোট তুলে টিভি চালু করে, কিন্তু পর্দায় কোনো খবর নেই। যে চ্যানেলের প্রথম জায়ান লিয়ানার স্ক্যান্ডেল নিয়ে তোলপাড় করেছিল, জি নিউজ 24, সেই চ্যানেল এর দুর্ঘটনাজনিত আগুনের সংবাদ ছড়িয়ে পড়েছে দেশে জুড়ে। জি নিউজ 24-এর সম্প্রচার ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড। তবে সৌভাগ্যক্রমে কেউ হতাহত নয়। বাড়ি জুড়ে এক মুহূর্তের জন্য নিস্তব্ধতা। সবাই তাকিয়ে আছে পর্দা দিকে, চোখ মুখ ফাঁকা হয়ে গেছে, যেন কারো বিশ্বাস হচ্ছে না। আর তখন জায়ান ধীরে ধীরে সোফায় গিয়ে বসে পড়ে, পায়ের ওপর পা তুলে রিমোট হাতে নিয়ে একটা ক্লিক করে চ্যানেল বদলায়। আর ঠোঁটের কোণে এক চরম তাচ্ছিল্যের হাসি।
তার চোখে কোনো অনুশোচনা নেই, নেই কোনো ভয়। ফাহিম খান আর রেজাউল খান তারা দুজনেও বেশ অস্বস্তিতে। সলেমান খান সোফায় বসে বাড়ির ছেলে মেয়েগুলোর দিকে তাকিয়ে বললেন, তোরা সবাই উপরে যা, এখন বড়দের মধ্যে কথা হবে। আরিশা, মাইশা, রিহান দ্রুত উঠে যায় উপরে। লিয়ানা কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থেকে নিচে থাকতে চায়, কিন্তু সলেমান খান রাগী চোখে তাকাতেই ভয়ে মাথা নিচু করে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে ওপরে উঠে যায়। সলেমান খান ঠান্ডা গলায় বললেন, কি জন্য এসেছো হঠাৎ? জায়ান হালকা হেসে উত্তর দেয়, আপনি জানেন না বুঝি? কাম অন ড্যাড, এত সরল সাজবেন না। ইট ডাজ নট সুইট অন ইউ। সলেমান খান গলা চড়িয়ে বললেন। যা জিজ্ঞেস করছি তার উত্তর দাও, বাজে বকো না। জায়ান এক মুহূর্ত তাকিয়ে থাকে, গম্ভীর গলায় বলে, বিয়ে করতে এসেছি। বাড়ি জুড়ে হঠাৎ এক গম্ভীর নীরবতা। তারপরেই দাদি বলে ওঠেন, আলহামদুলিল্লাহ, এটা তো খুবই খুশির খবর। ভয়ে জমে যাওয়া শারমিন খান মুখ চাপা দিয়ে হাসেন। ফাহিম খান বিস্ময়ে জিজ্ঞেস করেন, বিয়ে করবি ভালো কথা, আমি তো ভাবলাম ফ্রান্সে গিয়ে সব গুছিয়ে নিয়েছিস, বিয়ে টিয়ে করে সেটেল হয়ে গেছিস। জায়ান চঞ্চল ভঙ্গিতে বলে ওঠে, আহা শ্বশুরাব্বু, কি যে বলেন, লজ্জায় দিয়ে দিলেন তো। সরি সরি, উড বি ফাদার ইন লও। হোয়াট? সলেমান খান যেন আগুন হয়ে ওঠেন। সলেমান খান সোফা থেকে উঠে দাঁড়ালেন, চোখে আগুন। কি বলতে চাস তুই, স্পষ্ট করে বল। জায়ান উঠে দাঁড়িয়ে ঘাড় কাত করে একবার চারপাশে তাকিয়ে নিয়ে বলে ফেলল, শিট, কিছু ভুল বললাম নাকি মিস্টার সলমান খান? আপনি কি সব ভুলে গেছেন? চুপ কর ফাজিল। সলেমান খানের গর্জন ঘরের বাতাসে ধাক্কা খেল। এমন সময় নাফিসা খান এগিয়ে এলেন, উদ্বিগ্ন মুখে জিজ্ঞেস করলেন, জায়ান, তুই কি লিয়ানাকেই বিয়ে করতে চাস? ঘরের প্রতিটা মুখ যেন জমে গেল, নিঃশব্দ। জায়ান কিছু বলার জন্য ঠোঁট খুলতেই নো নেভার। সলেমান খান গর্জে উঠলেন, এই বাড়িতে এই কথা যেন আর একটিবারও না শুনি। আমি বেঁচে থাকতে এটা কোনোদিনও সম্ভব না। তার মুখ লাল হয়ে উঠেছে রাগে, কণ্ঠ কাঁপছে। তার মতো অসভ্য বিশৃঙ্খলা ছেলের হাতে আমি আমার ফুলের মতো মেয়েকে তুলে দেব? কখনোই না। সবাই স্তব্ধ। হাউ ডিসটাস্টিং। আমি কোন দিক দিয়ে কম বলুন তো? তারপর খানিকটা পেছন দিকে হেলে হালকা দুষ্টু হেসে বলে, বরং আমার সাথে থাকলে শুধু দিন না, রাতেও সুখে থাকবে, সুখে সাগরে ভাসিয়ে দেব। ঘড়ির কাঁটা থেমে গেছে যেন। দাদি তখনই চেয়ারে বসে থাকতেই হঠাৎ কেসে উঠলেন। কোথায় কারণ কথা, কোথায় নিয়ে যাস ছেলেটারে? ছেলের এমন লাগামহীন কথা শুনে নাফিসা খান থতমত হয়ে চোখ বড় বড় করে তাকিয়ে রান্নাঘরের দিকে পা বাড়ালেন। রুকসানা খান, শারমিনা খানও লজ্জায় পিছন পিছন চলে গেলেন। বাড়িটা যেন কিছুক্ষণের জন্য থমকে যায়, নিঃশব্দ নিস্পন্দ। শুধু হৃদস্পন্দনের শব্দগুলো যেন আরো জোরে শোনা যায়। আর জায়ান, সে তখনও ঠোঁটের কোণে সেই হাসি নিয়ে চুপচাপ বসে, যেন এই অশান্তি, এই কাণ্ডজ্ঞানহীনতা, এই পিনপত নীরবতাই তার পছন্দের খেলা। ঝলমলে গুলশানের একটি সুইচ বিল্ডিংয়ের গায়ে একটা নাম প্লেট ভেসে ওঠে, রাইভার সাইড টাওয়ার, ফ্ল্যাট D12। ফ্ল্যাটের ভিতর রাজকীয় অথচ আরামদায়ক সাজসজ্জা। ঘড়ির কাঁটা তখন 10টা ছুঁই ছুঁই। একজন অভিজাত নারীর পেছন দিক দেখা যায়, তিনি রিনা শেখ, দেশের প্রভাবশালী একজন রাজনৈতিক নেত্রী। সিল্কের শাড়ি, সিটিগোল্ড জুয়েলারি, আত্মবিশ্বাসী ভরা মুখ। ধীর পা ফেলতে ফেলতে রিনা শেখ একটা রুমের দরজায় এসে দাঁড়ান। ভেতর থেকে ভেসে আসছে গিটারের মৃদু টান আর একটি ছেলের হালকা হাসির শব্দ। রুমের আলো হালকা, জানালার পর্দা উঠছে হাওয়ায়। ঈশান গিটার হাতে নিয়ে বিছানায় বসে আছে, চোখে মুখে কেমন যেন এক ঘোরের ছাপ। মনে হচ্ছে কোনো স্মৃতি তাকে পেছন থেকে টেনে ধরে রেখেছে। ঠিক তখনই রিনা শেখ ধীরে দরজা ঠেলে ভেতরে ঢোকেন। এত রাতে একা একা কি ভাবছো আমার প্রিন্স? ঈশান চোখ গিটার থেকে না সরিয়েই হালকা হেসে, ভাবছিলাম আজ সকালে ঘটে যাওয়া একটা মুহূর্ত নিয়ে, একটা ইনফরগেটেবল মোমেন্ট। রিনা শেখ বিছানার পাশে এসে বসেন, ছেলের কাঁধে আলতো হাত রাখে। কি শুনি? জানো, আজ যখন কলেজ প্রোগ্রামে গেস্ট হয়ে গিয়েছিলাম না, ওখানে একটা মেয়ে। মেয়ে? হ্যাঁ, নাম জানি না, ওর মুখটা বারবার চোখের সামনে ভেসে উঠছে।
কেন? ওই মেয়ে কি খুব বেশি সুন্দর ছিল? ঈশান গিটারটা নিচে রেখে একটু হেলে বসে। যেমন সুন্দর মেয়ে তো অনেক দেখছি, কিন্তু ওর মুখ ছিল এক অদ্ভুত মায়া, একটা টান, যেন চেনা আবার অচেনা এক। তবে তার চেয়ে বেশি কিছু বুঝিনি, বলা মুশকিল। তাই নাকি? কে সেই মেয়ে? আমার ছেলেটাকে এক ঝলকে উড়িয়ে দিল। আমি তো এখন সেই মেয়েকে দেখতেই আগ্রহী। এত মেয়ে দেখালাম, কাউকেই মনে ধরলো না। হঠাৎ এই মেয়েটাকে মনে ধরলো কেন? ভালো লাগা তো হুট করেই হয় মামুনি, ঠিক যেমন গান, যেমন কবিতা, হুট করে একটা সুর মনে হয়ে যায়। হয়েছে হয়েছে, কে সেই মেয়ে ইনফরমেশন আমাকে এনে দিও। আমি দেখছি কি করা যায়। এখন অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়ো। গেলাম আমি। তারপর গিটার আবারও বাজে, হালকা টানে। জানালা দিয়ে ঢুকছে মৃদু রাতের বাতাস। ঘড়ির কাঁটা পেরিয়ে গেছে রাত 2টো। চারিদিকে নিস্তব্ধ গাঢ় অন্ধকারে ডুবে আছে শহর। ঘরের ভেতর আলো নিভে গেছে অনেকক্ষণ আগেই, তবুও চোখে ঘুম নেই ঈশানের। ধীরে ধীরে উঠে দাঁড়ায় সে, নিঃশব্দ পায়ে এগিয়ে যায় ব্যালকনির দিকে। ব্যালকনিতে গিয়ে দাঁড়াতেই হালকা এক শীতল বাতাস তার মুখে ছুঁয়ে যায়। চাঁদের আলো ছড়িয়ে পড়েছে নিচের রাস্তায়। ঈশান চুপচাপ তাকিয়ে থাকে সেই চাঁদের দিকে, চোখে একরকম হাহাকার। তার কণ্ঠে হঠাৎ হিমস্নিগ্ধ এক সুর। তাকে খুঁজে দৃষ্টির চোখে রূপকথা, সে অচেনা ধরা দিয়েও দেয় না ধরা। রয়েছে যে অজানা, রয়েছে যে অজানা, কেন সে অজানা? যেন হৃদয় ছিঁড়ে বেরিয়ে আসা কিছু কথা। প্রায় 2 দিন কেটে গেছে, কিন্তু সেই রাতের পর থেকে খানবাড়ির বাতাসেই যেন বদলে গিয়েছে। যেন প্রতিটি দেওয়াল, প্রতিটি করিডোর সেই ঘটনার চাপা ছায়া ধরে রেখেছে। লিয়ানা তার ঘর থেকে বের হয়নি, আর জায়ানও আসেনি তার কাছে। পুরো বাড়িতে সবার আচরণ পাল্টে গেছে। কেউ কারোর সাথে চোখে চোখ মেলাতে সাহস পায় না। খাবার টেবিলে সবাই নিঃশব্দে বসে, তাড়াহুড়ো করে খেয়ে নিজ নিজ ঘরে চলে যায়, যেন কেউ ভয় পাচ্ছে আবার না কোনো অঘটন ঘটে যায়। আজ বিকেলের পর থেকেই বাইরে আবহাওয়া খারাপ হতে শুরু করেছে। আকাশে কালচে মেঘ জমে আসে, গাছে গাছে হাওয়া জোরে দুলছে। লিয়ানা বারান্দার এক কোণে বসে হাওয়ার ঠান্ডা ছোঁয়া গায়ে মেখে নিঃশব্দে তাকিয়ে থাকে অন্ধকার হয়ে আসা আকাশের দিকে। হঠাৎ তার মনে পড়ে ছাদে তার কিছু ফুলের গাছ আছে। যদি আজ রাতে ঝড় হয়, গাছগুলো নষ্ট হয়ে যায়। মনে মনে ভাবতে থাকে, দ্বিধা না করে উঠে দাঁড়ায়। ধীরে ধীরে ছাদের সিঁড়ির দিকে হাঁটতে শুরু করে লিয়ানা। উঠতে গিয়ে হঠাৎ মনে পড়ে ঠিক পাশেই জায়ানের রুম। পেছন ফিরে এক ঝলক তাকায় সেদিকে। দরজা সামান্য ফাঁকা, ভেতরটা অন্ধকার, আলো জ্বলছে না। লিয়ানা থমকে দাঁড়ায়, তার চোখে কৌতূহলের ঝিলিক। একবার গিয়ে দেখি। না থাক, অযথা ঝামেলা বাড়াতে চায় না। এক মুহূর্ত দাঁড়িয়ে থেকে মুখ ঘুরিয়ে নেয়, সিঁড়ি বেয়ে ওপরে ওঠে। ফুলের গাছগুলোর দিকে। লিয়ানা সিঁড়ি বেয়ে ওপরে ওঠে, হাতে ছাদের দরজা খুলে ভেতরে ঢোকে। ঠান্ডা বাতাসটা চুল উড়িয়ে দেয়, আর আকাশে ঝুলে থাকা কালচে মেঘ বিদ্যুতের আলোয় হঠাৎ হঠাৎ জ্বলে ওঠে। হঠাৎ লিয়ানার চোখ পড়ে ছাদের এক কোণে রেলিংয়ের পাশে। কেউ দাঁড়িয়ে আছে, 6 ফিটের লম্বা শরীর। অন্ধকারে মুখ দেখা যায় না, শুধু লম্বা অবয়বটা স্থির হয়ে দাঁড়িয়ে। লিয়ানার শ্বাস বন্ধ হয়ে আসে, গলা দিয়ে চিৎকার বেরিয়ে আসতে চাইলেও শব্দ আটকে যায়। তারপর মনে হয় বুকের ভেতরে কেউ যেন হাতুড়ি মেরেছে। বিদ্যুতের হালকা ঝলকানিতেই মুখটা স্পষ্ট হয়। এ তো জায়ান, ঠান্ডা বাতাসের বিপরীতে দাঁড়িয়ে আছে। তার চোখ যেন দূরের অন্ধকারের ভেতরে কিছু খুঁজছে। লিয়ানা ধাক্কা খাওয়ার মতো পিছু হটে। আরে, এ তো জাহান ভাইয়া, উনি এখানে কি করছেন? কিন্তু সঙ্গে সঙ্গেই মাথায় আগের ঘটনাগুলো ঝলসে ওঠে। সে ঠোঁট কামড়ে চোখ ফিরিয়ে নেয়। যাই করুক, আমার কি? আমি গাছগুলো সরিয়ে নিই, না হলে আবার এই লোকটার চোখে পড়লে তার হাতে মার খাবো। লিয়ানা গুটি গুটি পায়ে হাঁটছে, তার স্লিপারের হালকা শব্দ ঠান্ডা বাতাসের সঙ্গে মিলিয়ে যায়। আকাশে মেঘ ঘনিয়ে এসেছে, বিদ্যুতের আলো দূরে কোথাও 1 সেকেন্ডের জন্য চমকায়। হঠাৎ জায়ান পেছন থেকে নিচু গলায়, এভাবে চোরের মতো হাঁটছিস কেন লিনো? লিয়ানের বুক ধক করে ওঠে। সে ঘুরে তাকায়, জায়ান ঠিক যেমন ছিল রেলিংয়ের পাশে দাঁড়িয়ে সেভাবেই আছে, কোনো নড়াচড়া নেই। কিন্তু লিয়ানা থমকে যায়। আপনি না দেখে কিভাবে বললেন আমি? জায়ান ধীরে ধীরে মাথা ঘুরিয়ে তার দিকে তাকায়। তার চোখে অদ্ভুত এক শান্ত তীক্ষ্ণতা। এখানে আয়।
হাত দিয়ে ইশারা করলো। রাতে ছাদে উঠছিস কেন? তাও আবার চুল ছেড়ে? এত সাহস তোর? লিয়ানা একটু এগিয়ে আসে। ঠিক তখনই আকাশে বিদ্যুতের ঝলকানি। জায়ানের মুখ পুরো আলোকিত হয়। তার ঠোঁটের নিচে ফ্যাকাশে একটি দাগ। লিয়ানার চোখ বড় হয়ে যায়। এটা তো বড় আব্বু সেদিন থাপ্পড় মেরে দিয়েছিল, যে এটার আঘাতের চিহ্ন। সে প্রায় ভুলেই গিয়েছিল এটা। লিয়ানা এক মুহূর্ত থেমে যায়, তারপর কোনো দ্বিধা ছাড়াই এগিয়ে গিয়ে বলে, আপনি এতে ওষুধ লাগাননি? এত কেয়ারলেস কেন আপনি? জায়ান ঠোঁটের কোণে হালকা বাঁকা হেসে টেনে বলে, হ্যাঁ, তোর জন্যই রেখে দিয়েছিলাম। ঠান্ডা বাতাসে লিয়ানার চুল উঠছে। বিদ্যুতের ঝলকানি আকাশে মাঝে মাঝে আলো ফেলছে। সে ধীরে ধীরে এগিয়ে এসে জায়ানের ঠোঁটের নিচের ক্ষতটার দিকে তাকায়। কোনো অনুমতি না নিয়েই একটু উকি দেয়। তার আঙুল ক্ষতটার ওপর আলতো করে ছুঁয়ে দেয়। ইস, এখানেও এখনও রক্ত জমাট বেঁধে আছে। বেশি ব্যথা পেয়েছিলেন তাই না? সব আমার জন্য। জায়ানের চোখের দৃষ্টি এক সেকেন্ডে বদলে যায়। সে হঠাৎ লিয়ানার হাত ধরে ফেলে, টেনে নিয়ে আরেক হাতে লিয়ানার কোমর জড়িয়ে ধরে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে ছাদের রেলিংয়ে বসিয়ে দেয়। পেছনে ঝলমলে শহরের লাইট, সামনে অদ্ভুত নিস্তব্ধতা। জায়ান কিছুটা লিয়ানার দিকে ঝুঁকে বলে, এত কাছে আসছিস না, আমি তোকে বরবাদ করে দেব। জায়ানকে এত কাছে আসতে দেখে লিয়ানার বুক ধড়ফড় করছে। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। চোখে ভয় আর অদ্ভুত এক আকর্ষণ, যেন হৃদস্পন্দন থেমে গেছে। জায়ান লিয়ানার একদম কাছে। চাঁদের আলো তার বিদ্যুতের ঝলক মিলেমিশে জায়ানের চোখ ভয়ঙ্কর সুন্দর এক রং ফুটিয়ে তুলেছে। তবে লিয়ানার চোখে পড়ে জায়ানের ঠোঁটের নিচে বাদামি তিলটার দিকে। একটা পুরুষ মানুষের ঠোঁটের নিচে তিল কি ভারী অদ্ভুত সুন্দর আর আকর্ষণীয়। লিয়ানা অজান্তেই চোখ নামিয়ে ফেলে। দেখে জায়ানের শার্টের সব বোতাম খোলা। শার্ট বাতাসে দুলছে আর তার বুকের রেখা পরিষ্কার দেখা যাচ্ছে। লজ্জায় লিয়ানার চোখ শক্ত করে বন্ধ করে ফেলে। আপনি কি আমাকে ছাদ থেকে ফেলে মেরে ফেলতে চান নাকি? নামিয়ে দিন প্লিজ, পড়ে যাবো তো। জায়ান কোনো উত্তর দেয় না, শুধু গম্ভীর দৃষ্টি নিয়ে তাকিয়ে থাকে। বাতাস, নিস্তব্ধতা আর দূরে বজ্রের গর্জন মুহূর্তটাকে আরও ভারী করে তুলেছে। বিদ্যুতের আলোয় মুহূর্তেই জায়ানের চোখে হিংস্র তীক্ষ্ণ দৃষ্টি ফুটে ওঠে। সে হঠাৎই লিয়ানার কোমরে আরও শক্ত করে হাত জড়িয়ে ধরে, যেন 1 ইঞ্চি ফাঁকাও রাখতে চায় না। আমি থাকতে তোকে পড়তে দেব। লিয়ানা আটকে ফিসফিস করে বলল, না মানে, এতটা কাছে আসবেন না প্লিজ। আমার আমার দম বন্ধ হয়ে আসছে। ওহ শিট, আমি এসেছি নাকি তুই এলি? লিয়ানা কিছুক্ষণ চুপ থেকে বলল, আচ্ছা, একটা কথা, একটা প্রশ্ন করব, সত্যি উত্তর দেবেন তো? কি? জায়ান ধীরে ধীরে একদম আরও কাছে আসে, কণ্ঠে শীতল ব্যঙ্গ। সবাইকে? নাকি এটা বোঝাতে চাচ্ছিস তোকে ছেড়ে যেন না যাই? মোটেই তেমন কিছু না। তাই? জায়ান হঠাৎ লিয়ানার ঠোঁটের দিকে ঝুঁকে আসে। তাকে এভাবে কাছে আসতে দেখে লিয়ানার 2 হাত দিয়ে জায়ানের শার্ট শক্ত করে চেপে ধরে। আঙুলগুলো যেন কাপড় ছিঁড়ে ফেলতে চাইছে। সরে যান, ভুলে যাবেন না উই আর কাজিন। জাস্ট গোয়িং। ইয়াস। রিয়ালি? বাট নো, আই এম গোয়িং টু ডিস্ট্রয় ইউ। জায়ান এক হাতে লিয়ানার মুখের সামনে এসে থাকা চুল সরিয়ে কানের পেছনে গুঁজে দেয়। বিদ্যুতের ঝলকানি আবার আকাশে ছিঁড়ে পড়ে। পেছনে হাওয়া তীব্র হয় আর লিয়ানার গলা শুকিয়ে যায়। মুহূর্তটা অদ্ভুত ভয় আর উত্তেজনায় ভারী হয়ে ওঠে। শ্বাস কাঁপছে, চোখে অবিশ্বাসের ছাপ। তারপর নিঃশ্বাসের দূরত্বে ঝুঁকে যায় লিয়ানার গালে এক গভীর চুমু দিতে গিয়েও থেমে গিয়ে লিয়ানার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, আমায় থামিয়ে দিচ্ছিস না কেন? এত শক্ত? এখনো সময় আছে, ভালো হয়ে যা। ভালো হতে টাকা লাগে না। বলেই জায়ান এক গাল দিয়ে হেসে দিল লিয়ানার কাছ থেকে সরে যাবে। ঠিক সেই সময় লিয়ানা চট করে জায়ানের শার্টের কলার ধরে কোনো কিছু না ভেবেই বলে দেয়, আপনি আপনি কি আমায় ভালোবাসেন জায়ান ভাই? না। ও। লিয়ানা চোখে রাগ, অপমান আর হতাশ। সে ঝটকা দিয়ে জায়ানের থেকে নিজেকে ছাড়িয়ে নেয়। দাঁত চেপে ঠোঁট কামড়ে গটগট করে হাঁটতে শুরু করে।
সিঁড়ির দিকে। প্রতিটি পদক্ষেপে হাওয়ায় তার রাগের তাপ যেন ছড়িয়ে পড়েছে। ছাদের অর্ধেক অন্ধকারে দাঁড়িয়ে এক গালে বাঁকা হাসি নিয়ে লিয়ানার সরে যাওয়ার দেখতে থাকে। বজ্রের ঝলক তার মুখে পড়তেই সেই হাসিটা আরও গভীর হয়, যেন সে জানে লিয়ানা যতই রেগে যাক গল্প এখানে শেষ নয়। তারপর জায়ানও নিজের রুমের উদ্দেশ্যে হেঁটে চললেন। রাত প্রায় 2টো। রুমের ভেতর হালকা লাইট, জানালায় বৃষ্টি ফোঁটা আছড়ে পড়ছে। জায়ান সোফায় বসে, হাতে আধ খাওয়া হুইস্কি গ্লাস, গম্ভীর চিন্তায় মগ্ন সে। হঠাৎ ফোনের স্ক্রিনে নাম ভেসে ওঠে, মার্কো। জায়ান ফোন তোলে। মার্কো ভয়মাখা তাড়াহুড়োয় বোঝার সুবিধার্থে বাংলাদেশে আর ফ্রান্সের সময়ের পার্থক্য 4 ঘন্টা। সেই হিসেবে বাংলাদেশে যেহেতু এখন রাত 2টো বাজে, তাহলে ফ্রান্সে তা এখন রাত 10টা। জায়ান ভ্রু কুঁচকে হালকা ঠোঁট চেপে, ইম্পসিবল, উই হ্যাড দেয়ার মোর ওয়ার্ক। অসম্ভব, আমাদের হাতে এখনো 3 সপ্তাহ সময় আছে। জানালার বাইরে বজ্রপাত। এক মুহূর্তের জন্য ঘরের ভেতর আলো ঝলসে ওঠে। জায়ান টেবিলে রাখা সেই ইউএসবি এর বক্সটার দিকে তাকায়, যেটা সে সেদিন চিটাগং থেকে নিয়ে এসেছিল, যেটার জন্য তাকে হঠাৎ করে দেশে ফিরে আসতে হলো। জায়ান দম নিয়ে ধীরে, বুক মি দ্য লিস্ট অফ ফ্লাইট, আই উইল বি ইন ফার্স্ট বিফোর দ্য সানসেট দেয়ার। আজকে প্রথম দিকটা ফ্লাইটটা বুক কর, সূর্য ওঠার আগে আমি প্যারিসে উপস্থিত থাকবো। লাইন কেটে যায়। ঘরে বৃষ্টির শব্দ আর জায়ানের শ্বাস ফেলার শব্দ মিশিয়ে যায়। সে ইউএসবি হাতে তুলে নেয়, এক মুহূর্তে তাকিয়ে থাকে। তারপর ধীরে ধীরে এক শীতল হাসি। অন্ধকার রাত, কাঁচের দরজায় আলো। জায়ান কালো কোট পরে নেয়। ট্রলির ওপর শুধু একটি ছোট্ট ব্যাগ। তার চোখে হিম শীতল দৃঢ়তা। আজ রাতেই সে বাংলাদেশ ছাড়ছে। সিঁড়িঘরে হালকা আলো, চারিদিকে গাঢ় নীরবতা। জায়ান ধীরে ধীরে লিয়ানার রুমের সামনে এসে দাঁড়ায়। দরজা ফাঁক দিয়ে ভেতরে ম্লান আলো দেখা যায়। ভেতরে হয়তো লিয়ানা ঘুমোচ্ছে। জায়ান দরজার হ্যান্ডেলের দিকে হাত বাড়িয়ে থামে। এক মুহূর্তে নিঃশব্দে তাকিয়ে থাকে। চোখ এক অদ্ভুত মিশ্রণ, স্নেহ, অপরাধবোধ আর তীব্র তাড়াহুড়ো। বল যেতে পারলাম না, কিন্তু কাজ শেষ করেই ফিরবো। ভেরি সন। 1 সেকেন্ড থেমে গুড বাই। জায়ান ধীরে পা টেনে সিঁড়ি বেয়ে নিচে নামে। সোফার পাশ দিয়ে বড় ঝাড়বাতির নিচ দিয়ে হাঁটে। সামনের দরজা খুলে বাইরে বেরিয়ে আসে। দরজার কাছে এসে গাড়ির চাবি হাতে নিয়ে দাঁড়ায়। গাড়িতে ওঠার আগ মুহূর্তে সে একবার ঘুরে নিজের বাড়ির দিকে তাকায়। সেই প্রাসাদের মতো খাম্বা, জানালার পিছনে স্নান আলো আর স্মৃতির ভার। মৃদু নিঃশ্বাস নিয়ে দরজা খোলে, ভেতরে ঢোকে। গাড়ির ইঞ্জিন স্টার্ট, নিম্ন গর্জন রাতে নীরবতা ভেঙে দেয়। গাড়ি বাড়ি থেকে দূরে চলে যাচ্ছে, আর বাড়ি অন্ধকারে মিলিয়ে যাচ্ছে। প্যারিস, ফ্রান্স। চার্লস দ্য গল এয়ারপোর্টস। প্যারিসের সকালের আলো, আইফেল টাওয়ারের সিলুয়েট, এয়ারপোর্টের বাইরে চকচকে কালো ল্যাম্বরগিনি দাঁড়িয়ে। ইঞ্জিনের মৃদু গর্জন। ড্রাইভার গাড়ির দরজা খুলে দেয়। জায়ান গাড়িতে ওঠে, সানগ্লাস পরে এক শব্দে বলে। গাড়ি বজ্রগতিতে ছুটে যায়। রাস্তার দুই পাশে প্যারিসের বিল্ডিং, সাইনবোর্ড আর গাড়ির ভিড় স্লো মোশনে পিছিয়ে পড়ছে। প্লেস দ্য জাস্টিস ডি প্যারিস, ফ্রান্সের হাইকোর্ট। কোর্ট বিল্ডিংয়ের ভেতর উত্তেজনার তুঙ্গি পরিবেশ। বিশাল হলরুমে বিচারক আসনে বসে, দুই পাশে আইনজীবী, সামনে সংবাদ মাধ্যমের ক্যামেরা টিম। বিচারক গম্ভীর স্বরে, ফাইনাল এভিডেন্স। প্রসিকিউশনের টিম দ্বিধায়, ইউর লিড কাউন্সিল মিস্টার জায়ান এখনও পৌঁছায়নি। প্রতিরক্ষা টেবিলে বসা মাফিয়া নেতা দামি স্যুটে হালকা কুটিল হাসি দিয়ে বলে। তার হাসি আদালতের দেয়ালে প্রতিধ্বনি হয়। জায়ানের টিমের সদস্যরা মার্কো, এলেনা, নাদিয়া, এলেক্স ঘড়ি দেখছে, চোখে আতঙ্ক। সময় ফুরিয়ে যাচ্ছে। বিচারক হাতুড়ি তুলতেই হলরুমের বিশাল দরজা ধাক্কা মেরে খুলে যায়। সবাই তাকিয়ে দেখে দরজার ফাঁকে দাঁড়িয়ে জায়ান, কালো শুটে, হাতে সেই ইউএসবি। ধীর পদক্ষেপে সামনে এগোয়।
পুরো হলরুম নিস্তব্ধ। সে সরাসরি বিচারকের ডেস্কের সামনে গিয়ে ল্যাপটপে ইউএসবি লাগায়। স্ক্রিনে ভেসে ওঠে মাফিয়া লিডারের চোরাচালান, হত্যা আর অর্থ পাচারের ভিডিও ফুটেজ। হলরুমে শোরগোল, মাফিয়ার মুখ থেকে হাসি মিলিয়ে যায়। বিচারক গম্ভীর কণ্ঠে বলে, এই আদালতের রায় অনুযায়ী অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ডে প্রদান করা হলো। আদালতে করতালির ধ্বনি, সংবাদ মাধ্যমের ফ্ল্যাশের ঝলকানি। পুলিশ মাফিয়াকে নিয়ে যাচ্ছে। যাওয়ার আগে সে জায়ানের দিকে তাকিয়ে ধীর কুটিলভাবে হাত নাড়ে। তার চোখে স্পষ্ট হুমকি। জায়ানের চোখে ক্লোজ, স্থির, নির্ভীক, কিন্তু ভেতরে বোঝা যায় যুদ্ধটা মাত্র শুরু হয়েছে। কোর্টের রায় ঘোষণার পর জায়ানের টিম মার্কো, এলেনা, নাদিয়া, এলেক্স সবাই হাসি খুশি। কেউ হাই ফাই দিচ্ছে, কেউ একে অপরকে আলিঙ্গন করছে। কোর্টের গেটের বাইরে সাংবাদিকের ভিড়, ক্যামেরার ফ্ল্যাশের ঝলকানি থামছেই না। জায়ান হালকা হাসি দিয়ে সিগারেটের ধরায়, তারপর গম্ভীর কণ্ঠে বলে, এই ফাকিং কেসের জন্য আমার সুইট হার্টকে দেশে রেখে আসতে হয়েছে। কাল সকালে আমি আমার প্রাইভেট জেটে ওকে উড়িয়ে নিয়ে আসব। সবাই দেখবে, শুনবে জায়ান খান আসলে কে। এ কথা শুনে মার্কো, নাদিয়া একে অপরের দিকে তাকিয়ে হাসতে হাসতে টিজ করতে শুরু করে। তবে তাদের এসব এলেনার একদমই পছন্দ হলো না। যেন সে চায় না লিয়ানা ফ্রান্সে আসুক। আকাশের সূর্য অস্ত যাচ্ছে, রাস্তায় ল্যাম্পগুলো জ্বলছে। জায়ান কালো ল্যাম্বরগিনি অ্যাভেন্টাডোর নিয়ে ড্রাইভ করছে। গাড়ির ইঞ্জিনের গভীর গর্জন, সামনের রাস্তা ফাঁকা, পিছনে মার্কোদের রেঞ্জ রোভার। তারা হাসতে হাসতে গাড়ির জানাল দিয়ে হাত নাড়ছে। জায়ানের সানগ্লাসে রোদের শেষ সোনালি আলো পড়ছে, কানে হালকা মিউজিক বাজাচ্ছে। গন্তব্য প্যারিসের বাইরে, তার ব্যক্তিগত প্যালেসে লিয়ার্সটাতে। গাড়ি যখন প্যারিসে আউটার রিং রোড এ আসে, রাস্তার মোড়ে বাঁক নিতে গিয়ে সামনে হঠাৎ এক বিশাল কন্টেনার ট্রাক ডান দিক থেকে অস্বাভাবিক গতিতে এসে দাঁড়িয়ে যায়। ব্রেক চাপার শব্দ, চাকার চিৎকার। ল্যাম্বরগিনির সামনে অংশ ট্রাকের ধারে আঘাত করে উল্টে যায়, কয়েকবার গড়িয়ে রাস্তার পাশে পড়ে যায়। এক মুহূর্ত পরেই আগুন, ইঞ্জিন থেকে আগুন ছিটকে উঠে পুরো গাড়ি ঘিরে ফেলে। এই দৃশ্যে মার্কোদের চোখের সামনে তাদের গাড়ি হঠাৎই ব্রেক করে, থেমে যায়। সব নীরব, শুধু আগুনের দাউ দাউ শব্দ। মার্কো, এলেনা, নাদিয়া দৌড়ে আসে। রাস্তার বাতিগুলো জ্বলছে, কিন্তু চারপাশে অস্বাভাবিকভাবে ফাঁকা, যেন কেউ ইচ্ছা করে রাস্তা খালি করে রেখেছে। মার্কো চিৎকার করে, জায়ান! তার গাড়ির দরজা ভেঙে ধোঁয়া আর আগুনের ভেতর থেকে জায়ান বের করে আনে। জায়ানের মাথা থেকে রক্ত, পোশাক ছিঁড়ে গেছে, নিস্তেজ শরীর, চোখ আধখোলা, কিন্তু কিছু বলতে পারছে না। স্ক্রিনের টিভি চ্যানেলের ব্রেকিং নিউজ বন্যার। ব্রেকিং ফর প্যারিস, ফেমাস ক্রিমিনাল লয়ার্স জায়ান খান ক্রিটিক্যালি ইনজুর্ড ইন এ রোড অ্যাক্সিডেন্ট। পাশাপাশি নিউজ অ্যাঙ্কারের কণ্ঠ, প্যারিসের বিভিন্ন রাস্তা, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজ, চলন্ত ল্যাম্বরগিনির ছবি, দূরে অ্যাম্বুলেন্সের সাইরেন। শহরের কফি শপ থেকে শুরু করে পুলিশ স্টেশন, নিউজ রুম, সবাই আলোচনা করছে, দ্য গ্রেট ক্রিমিনাল লয়ার জায়ান খান কি বাঁচবে।